হ্যাঁ এই যে আচ্ছা হ্যালো কারেন্ট একটু ডিস্টার্ব করতেছিল আমরা গতদিন থাইরয়েডটা পড়ছিলাম তাই না? জি স্যার। তো আজকে আমরা থাইরয়েড ম্যালিগন্যান্সি নিয়ে পড়বো। তো থাইরয়েড ম্যালিগন্যান্সি পড়ছিলে তোমরা গতদিন থাইরয়েড যেটুকু আমরা পড়ছিলাম? হ্যালো স্যার অনেক আগে তো একবার দেখছিলাম। আচ্ছা, তো আজকে আমরা বেসিক্যালি যেটা নিয়ে আমরা ইএনটি সার্জনরা যেটা নিয়ে ইএনটি তে তোমাদের আমরা শুধু সার্জন না, আমরা তোমরা যখন ইএনটি তে পরীক্ষা দিবা তখন যেটা নিয়ে তোমাদেরকে ফেস করতে হবে সেটা হলো থাইরয়েড ম্যালিগন্যান্সি বা থাইরয়েড সোয়েলিং। হ্যাঁ,
আমরা হাইপার বা হাইপোথাইরয়েড এটা নিয়ে আমরা খুব বেশি ওরিড হই না। আমরা যেটা নিয়ে বেশি ওরিড হই যেটা হলো থাইরয়েডের ম্যালিগন্যান্সি। তো ইএনটির থাইরয়েডের ম্যালিগন্যান্সি হলো তোমার এন্ডোক্রাইনের যত ম্যালিগন্যান্সি হয় তার 80% হলো তোমার 95% হলো তোমার থাইরয়েড ম্যালিগন্যান্সি। তো 90% অফ দ্য থাইরয়েড ক্যান্সার cases have favorable prognosis. থাইরয়েড ম্যালিগন্যান্সি যদিও কমন, এন্ডোক্রাইনের গ্ল্যান্ডগুলোর যত ম্যালিগন্যান্সি আছে এর মধ্যে থাইরয়েড ম্যালিগন্যান্সি মোস্ট কমন, কিন্তু এটার প্রগনোসিস ভালো। তো থাইরয়েড ক্লাসিফাই করি সেটা হলো একটা হলো ফলিকুলার সেল থেকে যেসব অরিজিন, একটা হলো প্যারাফলিকুলার সেল থেকে যেটা অরিজিন। ফলিকুলার সেল থেকে যেটা আসে সেগুলি হলো আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ডিফারেন্সিয়েটেড, একটা হলো আনডিফারেন্সিয়েটেড। ডিফারেন্সিয়েটেড গুলির মধ্যে একটা আছে তোমার হলো প্যাপিলারি কার্সিনোমা, তারপরে আছে তোমার ফলিকুলার কার্সিনোমা, তারপরে আছে আর্থাল সেল কার্সিনোমা, আর আনডিফারেন্সিয়েটেড মধ্যে আছে অ্যানাপ্লাস্টিক। আর প্যারাফলিকুলার সেল থেকে আসে হলো মেডুলারি কার্সিনোমা। এই ডিভাইডেশনটা এটা তোমাদেরকে পরীক্ষার হলে জিজ্ঞেস করা হয় ভাইভাতে মোস্ট কমনলি, যে টেল মি সাম থাইরয়েড ম্যালিগন্যান্সি। এটা ইএনটি তে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তোমাদের যে ইএনটির যে শর্ট কোশ্চেন গুলি থাকে টেবিল ভাইভাতে, সেটা তো তোমার জিজ্ঞেস করা হয়। তাহলে কি কি আছে, একটা হলো ফলিকুলার সেল অরিজিন, একটা হলো প্যারাফলিকুলার সেল অরিজিন। ফলিকুলার সেল থেকে কি কি আসে, একটা হলো ডিফারেন্সিয়েটেড, একটা হলো আনডিফারেন্সিয়েটেড। ডিফারেন্সিয়েটেড গুলি কি কি আছে, প্যাপিলারি, ফলিকুলার আর হার্দেল সেল কার্সিনোমা। এর মধ্যে মোস্ট কমন হলো প্যাপিলারি কার্সিনোমা, 80% হলো প্যাপিলারি কার্সিনোমা, 10% হলো ফলিকুলার, আর হার্দেল সেল হলো 3 to 5%। আর আনডিফারেন্সিয়েটেড হলো অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। প্যারাফলিকুলার সেল থেকে যেগুলি আসে সেটা হলো মেডুলারি কার্সিনোমা। তো প্যাপিলারি কার্সিনোমাতে আমরা যদি ঢুকি, এটা 90% রেডিয়েশন ইনডিউসড ক্যান্সার। প্যাপিলারি কার্সিনোমা তোমরা জানো যে ওই যে চেরনোবিলে যে তোমার নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে অধিকাংশ লোকের যে ক্যান্সারটা হয়েছিল সেটা হলো প্যাপিলারি কার্সিনোমা। এটা আরো প্যাপিলারি কার্সিনোমাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মাইক্রোকার্সিনোমা, একটা হলো ইন্ট্রাথাইরয়েডাল, একটা হলো এক্সট্রাথাইরয়েডাল। আর হিস্টোলজিক্যাল ভ্যারিয়েন্ট আছে কিছু, টল সেল, ক্লিয়ার সেল, কলামনার সেল, ডিফিউজ স্ক্লেরোজিং। সেটা হলো এই প্যাপিলারি কার্সিনোমাটাকে যে বিভিন্ন টাইপ আছে সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা তোমাদের জানার জন্য বললাম আর কি। আর প্যাপিলারি কার্সিনোমা এটা ইউজুয়ালি মাল্টিসেন্ট্রিক, মানে হলো এর অনেকগুলি সেন্টার থাকে থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে। তার বিভিন্ন শুধু একটা সেন্টারেই প্যাপিলারি কার্সিনোমা থাকে না, এটা হলো মাল্টিসেন্ট্রিক। অন দ্য আদার হ্যান্ড ফলিকুলার কার্সিনোমা যেটা আছে সেটা হলো ইউনিসেন্ট্রিক, মানে একটা সেন্টার থাকে, এক জায়গায়ই হয়। কিন্তু প্যাপিলারি কার্সিনোমাটা এটা মাল্টিসেন্ট্রিক। প্যাপিলারি কার্সিনোমাটা স্প্রেড ভায়া লিম্ফেটিক্স উইথ propensity to mid angular wall anterior cervical chain. এটা ইউজুয়ালি তোমার লিম্ফেটিক স্প্রেড হয়। আর ফলিকুলার কার্সিনোমা যেটা সেটা হলো ব্লাড বর্ন মেটাস্টেসিস হয়। প্যাপিলারি কার্সিনোমার মেটাস্টেসিস হয় লিম্ফেটিকের মাধ্যমে। 20 to 30% পেশেন্ট হ্যাভ ইনভলভমেন্ট অফ দি সার্ভাইকাল লিম্ফ নোড। যত পেশেন্ট আছে এর মধ্যে 20 to 30% এর তোমার সার্ভাইকাল লিম্ফ নোডের মেটাস্টেসিস হয়। ফলিকুলার কার্সিনোমা যেটা একটু আগেও বলছি, only 10% of the thyroid cancer is developed countries, although more prevalent in region with iodine deficiency. Iodine deficiency এর জন্য কোন কার্সিনোমাটা হয়, ফলিকুলার। কিন্তু প্যাপিলারি কার্সিনোমার কোনো আয়োডিন ডেফিসিয়েন্সির সাথে এটা ইউজুয়ালি কোনো ধরনের কোনো যোগাযোগ নাই। এটা যার হওয়ার তার মানে মাল্টিসেন্ট্রিক একটা ক্যান্সার। এটা আয়োডিন বিশেষ করে রেডিয়েশন ইনডিউসড রেডিয়েশন দেখা যায় যে অধিকাংশ লোকেরই যাদের প্যাপিলারি কার্সিনোমা রেডিয়েশন একটা এক্সপোজার একটা হিস্ট্রি থাকে। ডায়াগনোসিস এই ফলিকুলার তোমার ডায়াগনোসিস হয় ফলিকুলার কার্সিনোমা অথবা অ্যাডিনোমা, বিনাইন হলে অ্যাডিনোমা, ম্যালিগন্যান্ট হলে এটা এই যে ডিফারেন্সিয়েশন করা হয় এটা হলো ক্যাপসুলার ইনভেশন। থাইরয়েড ক্যাপসুলার যে থাইরয়েড গ্ল্যান্ডের যে ক্যাপসুল আছে সেই ক্যাপসুলার ইনভেশন শোনা যায় স্যার। এই যে ফলিকুলার ভ্যারিয়েন্ট অফ ম্যালিগন্যান্সি যেটা আছে থাইরয়েড গ্ল্যান্ডের, এটা তোমার ফলিকুলার অ্যাডিনোমাও হইতে পারে, ফলিকুলার কার্সিনোমা হইতে পারে।
এই যে এটা ডায়াগনোসিস আমরা কিভাবে করি, ডায়াগনোসিস করি হলো আমার তোমার ক্যাপসুলার ইনভেশন দেখে, আর একটা হলো ভাস্কুলার ইনভেশন দেখে। Classification classified as minimally or widely invasive. Vascular invasion tends to have more aggressive course than capsular invasion. Uncommon to have multicentric disease, hematogenous spread. এটা usually multicentric হয় না, unicentric. Papillary carcinoma টা হয় multicentric আর follicular carcinoma টা হয় unicentric. Where the carcinoma tends to metastasize, এটা usually metastasis হয় bones এবং লাংস এবং বোনসে তোমার হলো ইউজুয়ালি এই ফলিকুলার কার্সিনোমার মেটাস্টেসিসটা হয়। আরেকটা হলো হার্টেলসের যে কার্সিনোমাটা আছে এটার প্রগনোসিসটা খারাপ, হাই প্রপেন্সিটি টু স্প্রেড টু সার্ভাইকাল লিম্ফ নোডস এন্ড হাই ইনসিডেন্স অফ ডিস্টাল মেটাস্টেসিস। এটা তোমার সার্ভাইকাল লিম্ফ নোডেও যায় এবং এটা ডিস্টাল মেটাস্টেসিসও খুব বেশি হয়। হ্যাঁ, less than 10% of the Hürthle cell carcinoma takes radioiodine uptake, radioiodine uptake করে, less than 10%. High tumor recurrence rate, high mortality rate, 30% mortality rate এই তোমার এই Hürthle cell যে কার্সিনোমাটা আছে সেটা। আর ডিফারেন্সিয়েটেড আরেকটা যেটা আছে ফলিকুলার সেট থেকে যেটা আসে, আরেকটা হলো আনডিফারেন্সিয়েটেড। এত differentiated. The worst prognosis to thyroid malignancies. Thyroid malignancy যতগুলি আছে এর মধ্যে সবচেয়ে খারাপ হলো anaplastic carcinoma. ডায়াগনোসিস এর পরে এটার সার্ভাইভাল হলো 4 to 6 months only after diagnosis. এটা ইউজুয়ালি এল্ডার এজে হয় anaplastic carcinoma। যখন ডায়াগনোসিস হয় ইন দ্য মিন টাইম দেখা যায় যে তাদের হলো তোমার এটা লোকাল ইনভেশন করে, ট্রাকিয়াকে ইনভেশন করে, জাস্ট থাইরয়েড গ্ল্যান্ডের নিচেই থাকে ট্রাকিয়া। সো দেখা যায় যে যখন এটা ডায়াগনোসিস হয় তখন তোমার এটা ডায়াগনোসিসের টাইমেই এটা লোকালি অনেক দূর পর্যন্ত স্প্রেড করে যায় ডিউরিং ডায়াগনোসিস। হ্যাঁ, এবার আসি আমরা প্যারাফলিকুলার সেল থেকে যেটা আসে সেটা হলো মেডুলারি থাইরয়েড কার্সিনোমা। মেডুলারি থাইরয়েড কার্সিনোমার এটা আবার দুইটা টাইপ আছে। এটা স্পোরেডিক হইতে পারে অথবা ফ্যামিলিয়াল হইতে পারে। স্পোরেডিক মানে স্পন্টেনিয়াসলি, অন্য কোনো হিস্ট্রি নেই, প্রিভিয়াস বা ফ্যামিলি কোনো হিস্ট্রি নেই, কিন্তু সেটা হলো স্পোরেডিক। আর ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকতে পারে মেডুলারি কার্সিনোমার ক্ষেত্রে। 80% ইজ স্পোরেডিক এন্ড 20% ইজ ফ্যামিলিয়াল বা জেনেটিক একটা হিস্ট্রি থাকে। থাইরয়েড ম্যালিগন্যান্সির মধ্যে একমাত্র মেডুলারি কার্সিনোমারই তোমার ফ্যামিলিয়াল একটা হিস্ট্রি থাকে, জেনেটিক কম্পোনেন্ট থাকে। 75% patient have lymph node metastasis at the time of diagnosis, 20% at the distant metastasis. Medullary carcinoma টা এটার জেনেটিক ম্যাটেরিয়াল আছে, এটা স্পোরেডিকও হতে পারে, ফ্যামিলিয়ালও হতে পারে। এবং এই থাইরয়েড যত ম্যালিগন্যান্সি আছে এর মধ্যে মেডুলারি কার্সিনোমারই তোমার হিস্ট্রি থাকে, ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে। যদিও 80% স্পোরেডিক আর 20% হলো তোমার ফ্যামিলিয়াল। মেডুলারি কার্সিনোমার যে এই যে ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে, এটা যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের এটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া টাইপ 2A আর একটা হলো টাইপ 2B। যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে MEN মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া টাইপ 2A টাইপ 2B। টাইপ 2A হলো মেডুলারি থাইরয়েড কার্সিনোমা থাকে, ফ্লিওক্রোমোসাইটোমা থাকে, হাইপার প্যারাথাইরয়েডিজম থাকে, এডি ইনহেরিটেন্স থাকে। তারপরে এটাতে বেসিক্যালি দুইটা টাইপের ভিন্নতা হলো যে তার যে আরইটি যে জেনেটিক কোড আছে এটার মিউটেশন হয় এক্সট্রাসেলুলার সিস্টিনের অফ আরইটি জিন, আর এটার হলো তোমার টাইরোসিন কাইনেজ ডোমেইন অফ আরইটি জিন। এটা তোমাদের মনে রাখার দরকার নেই, জাস্ট জানার জন্য বললাম। এটা হলো মেন 2A আর হলো মেন 2B। মেন
মানে হলো মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া টাইপ 2A, সেটার মধ্যে কমন হলো মেডুলারি থাইরয়েড কার্সিনোমা। আর টাইপ 2B তেও মেডুলারি থাইরয়েড কার্সিনোমা থাকে, যেটা জেনেটিক পার্থক্যের জন্য দুটো টাইপ করা হয়েছে। একটা হলো ফ্যামিলিয়াল। আমরা যখন মেডুলারি কার্সিনোমা ডায়াগনোসিস করি, এটা ডায়াগনোসিসের যে কম্পোনেন্ট গুলি আছে অন্য থাইরয়েড ম্যালিগন্যান্সির কম্পোনেন্টের মতোই এফএনএসসি, তবে এই ক্ষেত্রে এই মেডুলারি কার্সিনোমাতে তোমার ক্যালসিটোনিনটা অনেক হাই থাকে। আনস্টিমুলেটেডলি তোমার মোর দেন 100 পিকোগ্রাম পার এমএল থাকে, আর স্টিমুলেশন করলে এটা উইদিন 1 to 3 মিনিটস এর ভিতরে এটা ক্যালসিটোনিনটা অনেক হাই পাওয়া যায়। আল্ট্রাসাউন্ড দেখি আমরা 24 আওয়ার্স ইউরিনারি ভিএমএ ক্যাটকোলামাইন্স দেখা হয়, 111 এন্ডোলিয়াম ইলেকট্রোলাইট। আর এটা ট্রিটমেন্ট হলো ওই যে অন্যান্য থাইরয়েড ম্যালিগন্যান্সির মতোই টোটাল থাইরয়েডেক্টমি উইথ সেন্ট্রাল নোড ডিসেকশন, মেইনটেনেন্স ডোজ অফ লিভোথাইরক্সিন, অ্যাড্রিয়ামাইসিন, এক্সটার্নাল বিম রেডিওথেরাপিও দেওয়া হয়, সোমাটোস্টেটিন বা ইলেক্ট্রোরাইডও দেওয়া হয়। যাই হোক, তোমরা যেটা বলবা মেডুলারি কার্সিনোমা থাইরয়েড এই সম্পর্কে তোমাদের যে কয়টা কথা জানা জরুরি, এটা প্রথম কথাটা হলো ইট অরিজিনেট ফ্রম দা প্যারাফরিকুলার সেল। 2 নম্বর কথা হলো এটা স্পোরেডিক হইতে পারে, ফ্যামিলিয়াল হইতে পারে। থাইরয়েড ম্যালিগন্যান্সির মধ্যে একমাত্র মেডুলারি থাইরয়েড কার্সিনোমারই ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে। প্যারাফরিকুলার সেল থেকে অরিজিনেট হয় মেডুলারি থাইরয়েড কার্সিনোমা। এছাড়া যে মাল্টিপল ফ্যামিলিয়াল হিস্ট্রি যখন থাকে তখন আমরা খুঁজে দেখি তার আর কোনো মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড পাওয়া গেলে আমরা আর কোনো কার্সিনোমা আছে কিনা এটা খুঁজে দেখি। এটা কয় টাইপের আছে? 2 টাইপস, মেন 2A, একটা হলো মেন 2B। মেন 2A তেও মেডুলারি থাইরয়েড কার্সিনোমা থাকে, আর ফ্রিওকোমোসাইটোমা, হাইপার প্যারাথাইরয়েডিজম এগুলি থাকে। মেন 2B তেও একই জিনিসই থাকে। এটার পার্থক্য করা হয়েছে জেনেটিক মিউটেশনের উপর ভিত্তি করে। এটা ট্রিটমেন্ট কি, এটা ডায়াগনোসিস করা হয় কিভাবে, এটা তোমার শর্ট নোট আসতে পারে। যে কথাগুলি বলতেছি এই কথাগুলি তোমাদের লেখা উচিত। ডায়াগনোসিস করা হয় কিভাবে? এফএনএসির মাধ্যমে। এছাড়া কি করা হয়? এছাড়া তোমার সিরাম ক্যালসিটোনিন লেভেলটা দেখা হয়। সিরাম ক্যালসিটোনিন লেভেল কত পাওয়া যায়? মোর দেন 100 পাওয়া যায়। আল্ট্রাসাউন্ড করা হয়, 24 আওয়ার্স ইউরিনারি ভিএমএ, ক্যাটকোলামিন এগুলি দেখা হয় অন্যান্য এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া আছে কিনা সেটা দেখার জন্য। ট্রিটমেন্ট কি? টোটাল থাইরয়েডেক্টমি উইথ নেক নোড ডিসেকশন, যদি নেক নোড থাকে, কারণ 20% কেসে নেক নোডে মেটাস্টেসিস হয়। আর এছাড়া তোমরা এই যে টোটাল থাইরয়েডেক্টমি করার পরে তো আমরা থাইরক্সিন সাপ্লিমেন্টেশন করতেই হবে। আর এছাড়া এক্সটার্নাল বিম রেডিওথেরাপি দেওয়া হবে। এই যে মেন 2 এবং মেন 2B এই দুইটার মধ্যে পার্থক্য হলো সার্জারি রিকমেন্ডেড বিফোর 6 ইয়ার্স অফ এজ মেন 2A হইলে, আর মেন 2B হলো সার্জারি রিকমেন্ডেড ইন ইনফ্যান্সি। দুইটার কথাই একই, কিন্তু যখন এটা ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে, মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া যদি ডায়াগনোসিস করা হয়, তাহলে তোমার এই সার্জারিটা আর্লি এজে করে ফেলা হয়। বুঝাইতে পারছি তোমাদেরকে? মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড তো এটা শর্ট নোট হিসেবে আসতে পারে। বুঝতে পারছো ফখরুদ্দিন? জি স্যার, বুঝতে পারছি। কতদিন তোমাদেরকে ভাবছিলাম যে তুমি আসছিলে, আর কেউ আসে নাই, ভাবছিলাম যে তোমাদেরকে থাইরয়েড সার্জারিটা দেখাবো, কিন্তু তোমাদের প্রিন্সিপাল স্যার মানে এখনো তোমাদের জন্য ওপেন করে নাই। জি স্যার। কোনো সময় ঘোরাঘুরি, এই কারণে তোমাদেরকে দেখানো হয়নি। এটা আমার জানা ছিল না, তাহলে তোমাদেরকে আমি দাওয়াতও দিতাম। হোয়াটএভার ইট ইজ, আমরা নেক্সট যে ম্যালিগন্যান্সিটা পড়বো সেটা হলো লিম্ফোমা অফ দি থাইরয়েড। এটা আনকমন, যাদের দেখা যায় লং টাইম হাশিমোটোস থাইরয়েডাইটিস বা অটোইমিউন থাইরয়েডাইটিস থাকে যাদের, তাদের ক্ষেত্রে 10% কেসে তোমার এই লিম্ফোমা ডেভেলপ করে। নন হজকিন টাইপ লিম্ফোমা হয়। পেশেন্ট উইথ হাশিমোটোস থাইরয়েডাইটিস হ্যাভ to 80% increase risk of এই থাইরয়েড লিম্ফোমা ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ড। যাদের হাশিমোটোস থাইরয়েডাইটিস লং টাইম থাকে, এদের লেস দেন 1% কেসে তোমার এই লিম্ফোমা ডেভেলপ করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের হয়। মোর দেন 70% প্রেজেন্ট উইথ এনলার্জ নেক মাস। এখন থাইরয়েড যে ম্যালিগন্যান্সি আছে, এই থাইরয়েড ম্যালিগন্যান্সির একটা টিএনএম ক্লাসিফিকেশন আছে। এই টিএনএম ক্লাসিফিকেশনটা অনেক বড়।
তোমাদের লেভেলে পড়া মনে রাখার জন্য যেটা মনে রাখা দরকার সেটা হলো লেস দেন 1 সেন্টিমিটার, 2 to 4 সেন্টিমিটার, মোর সহজ করে বোঝানোর জন্য বলছি। লেস দেন 1, 1 to 2, যদিও লেস দেন 1 এবং 1 to 2 দুইটাই T1 এর ভিতরেই পড়ে। লেস দেন 1 হইলে 1A, 1 to 2 সেন্টিমিটার হলে 1B, 2 to 4 সেন্টিমিটার হলো 2 সেন্টিমিটার, আর মোর দেন 4 সেন্টিমিটার হলো T3। আর যদি এটা থাইরয়েডের এক্সট্রাভেসেশন হয়, invade the subcutaneous tissue layering esophagus 4B হলো, যদি adjacent structure কে ধরে 4A 4B। সোজা কথা, এটার ক্লাসিফিকেশন হলো 0 to 2 সেন্টিমিটার ধরো, সেটা হলো 1 T1, 0 to 2 এর ভিতরে এটা আবার দুইটা ভাগে ভাগ করছি আমরা, লেস দেন 1 আর 1 to 2। লেস দেন 1 হইলে এটা হলো T1A, আর 1 to 2 হইলে T2, মোর দেন 4 হইলে T3। যদি থাইরয়েডের বাইরে আসে, অ্যাডজাসেন্ট সামনের দিকে আসে, যদি ধরো সাবকিউটেনিয়াস টিস্যু, ল্যারিংস, ট্রেকিয়া, ইসোফেগাস, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ হইলে 4A, আর যদি প্যারাভার্টিব্রাল ফাসাকে ধরে অথবা ক্যারোটিড মেডিস্টিনাল ভেসেল, জরুরি না কিন্তু এটা দরকার ক্লাসিফিকেশনটা বোঝার জন্য। ওয়ানে বিয়ন্ড দ্য লেভেল, মানে লিম্ফেটিক লেভেল 1 থেকে 6 পর্যন্ত হইলে লিম্ফ নোড N1A, আর যদি পজিটিভ বিয়ন্ড দ্য লেভেল 6 হয় তাহলে 1B, আর ডিস্টাল মেটাস্টেসিস হলে M0, আর ওটা হলো M1 আছে নাই। সার্জিক্যাল প্রিন্সিপাল অফ তোমার এই থাইরয়েড, প্রথমে আমরা সার্জিক্যাল যখন একটা প্রি অপারেটিভ একটা পেশেন্টকে আমাদের ইভালুয়েট করতে হবে। প্রি অপারেটিভলি আমরা ইভালুয়েট করব কি কি পয়েন্ট থেকে দিক থেকে ইভালুয়েট করব। যেহেতু মেডিলারি একটা সোয়েলিং আসছে, একটা ধরে নিলাম এটা ম্যালিগন্যান্সি, আমাদের প্রথমে একটা ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, যে ফ্যামিলি হিস্ট্রি আছে কি। তাহলে আমাদের প্রথমেই মাথায় চলে যাবে এটা মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড হইতে পারে। 2 নম্বরে আমরা হিস্ট্রি নিব যে তার রেডিয়েশনের একটা এক্সপোজারের হিস্ট্রি আছে কিনা। যদি রেডিয়েশনের এক্সপোজারের হিস্ট্রি থাকে তাহলে আমরা চলে যাব পেপিলারি কার্সিনোমা অফ থাইরয়েডের দিকে। এই দুইটা হলো আমাকে হিস্ট্রিটা অবশ্যই ইভালুয়েট করে নিতে হবে। 3 নম্বর হলো এটা র্যাপিডলি গ্রোয়িং কিনা, যে 3 মাসের ভিতরে এটা বিশাল আকার হয়ে যাচ্ছে, তাহলে আমরা চলে যাব কোন দিকে, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমার দিকে। হর্সনেস অফ ভয়েস, হোর্সনেস অফ ভয়েস কখন আসবে, যখন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে ইনভলভ করবে। তাহলে যদি হোর্সনেস অফ ভয়েস পাই তাহলে আমরা এটাকে অ্যাডভান্স কার্সিনোমা চিন্তা করতে হবে, যে স্টেজ 4। ঠিক আছে, এই যে প্রতিটা তোমাদের মাথায় থাকতে হবে, তাহলে তুমি একটা গুড ফিজিশিয়ান হইতে পারবে। ভোকাল কর্ড পলসি আছে কিনা, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনভলভমেন্ট আছে, হর্সনেস অফ ভয়েস আর ভোকাল কর্ড পলসি সেম রিজন, যে তোমার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে ইনভলভ করছে কিনা। লিম্ফ নোড আছে কিনা, লিম্ফ নোড থাকলে এটার স্টেজিংটা বেড়ে যাবে। ফিক্সেশন অফ দ্য নোডিউল টু দ্য স্কিন আছে কিনা। তাহলে একটা থাইরয়েড ম্যালিগন্যান্সির প্রথম হিস্ট্রি অফ চাইল্ডহুড হেড নেক ইরেডিয়েশন, বা সে এমন কোন জায়গায় ছিল যেখানে রেডিয়েশনের এক্সপোজারের একটা হিস্ট্রি আছে। 2 নম্বর হলো ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রিটা আমাদের দেখতে হবে। ফ্যামিলি হিস্ট্রিটা কেন দেখবো, মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড। আর মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড যদি আমরা চিন্তাই করি তাহলে চিন্তা করতে হবে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া, তার মানে তার অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডে ম্যালিগন্যান্সি আছে কিনা। র্যাপিড গ্রোথ, যেটা 6 মাসের ভিতরে এটা বিশাল হয়ে গেছে, বা 6 মাসের ভিতরে একদম স্টোনি হার্ড হয়ে গেছে, আমরা তখন এটাকে
অ্যানাপ্লাস্টিক কার্সিনোমার দিকে চিন্তা করবে। অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা যেটা ট্রিটমেন্ট করেও খুব বেশি লাভ নাই, কোনো অপারেবল, ইউজুয়ালি অপারেবল হয় না। ইউজুয়ালি এটা ডিউরিং ডায়াগনোসিস এটা ট্রাকিয়াকে ইনভেশন করেই আসে। আরেকটা হলো হোর্সনেস অফ ভয়েস আছে কিনা, ভোকাল কর্ড পলসি আছে কিনা। এটা কেন করব? এটা করব হলো থাইরয়েড সার্জারিতে মেইন যে ভয় আমরা করি বা মেইন যেটা আমাদের কনসিয়াস থাকতে হয় সেটা হলো প্রিজার্ভেশন অফ দি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এখন যদি যে পেশেন্টের আগে থেকেই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি আছে, সেই পেশেন্ট যদি অপারেশনের পরে তোমার এসে বলে যে স্যার আমার তো গলার অপারেশনের পরে গলাটা ফ্যাস করতেছে, তাহলে কি হলো? তুমি একটা ব্লেমের নিচে পড়ে গেলা, পেশেন্ট তোমাকে অ্যাকিউজ করতে পারতেছে। বাট যদি তুমি আগে থেকেই তোমার দেখা থাকে যে তার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি আছে, তার হোর্সনেস অফ ভয়েস আছে, দেন তুমি তাকে পেশেন্টকে তুমি এটা কাউন্সেলিং করতে হবে যে হ্যাঁ আপনার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বা আপনার এই যে গলার স্বরের যে পরিবর্তন, এই যে হোর্সনেস অফ ভয়েস, এটা আপনার থাইরয়েড ম্যালিগন্যান্সির কারণে আগে থেকেই আছে। সো এই কাউন্সেলিংটা যদি না করো তাহলে যেটা হবে পেশেন্ট তোমাকে অ্যাকিউজ করতে পারে আফটার সার্জারি যে আপনি আমার গলার স্বর পরিবর্তন করে দিয়েছেন। এই কারণে থাইরয়েড ম্যালিগন্যান্সির কোনো পেশেন্ট তুমি যখনই দেখবা অবশ্যই তোমাদের যেটা করা উচিত তার ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করে ভোকাল কর্ডের মুভমেন্টটা দেখে নেওয়া উচিত। তোমার ক্লিনিক্যাল সেটআপে যেখানে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপির সুযোগ নাই, সেখানে তুমি ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করে বা আইএল করে আমরা ভোকাল কর্ডটা দেখে নেব। এই যে এখানে ছবি আছে দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। দেখতে পাচ্ছ ফখরুদ্দিন? এটা হলো তোমার ভোকাল কর্ড, যে দুইটা জিনিস দেখা যাচ্ছে। এটা আর একটু বড় করে দেখাই, এই যেটা হলো ভোকাল কর্ড, দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায় স্যার। ছবিটা কি বড় হয়েছে? জি স্যার, বড় হয়েছে স্যার। আচ্ছা, তাহলে এটা হলো তোমার এই যে ভোকাল কর্ডটা তোমার দেখে নিতে হবে যে তোমার এটা তার কোনো পলসি আছে কিনা। এবার আসো এফএনএসি। এফএনএসি এটা সেন্সিটিভিটি ফর ম্যালিগন্যান্সি হলো 65 to 98%, দ্যাট মিন্স অ্যারাউন্ড 80%। স্পেসিফিকলি বলতে পারে 76 to 100%। ওভারঅল অ্যাকুরেসি আমরা যদি ধরি 69 to 97%। দ্যাট মিন্স তুমি যেখান থেকেই এফএনএসি করো না কেন, যেই সেন্টার থেকে এফএনএসি করুক না কেন, এর অ্যাকুরেসি আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে বলি 80%। 80% কেসে সে সঠিকভাবে বলতে পারে যে তোমার এখানে ম্যালিগন্যান্সি আছে। 20% এরর হইতেই পারে। Guided FNAC improves the diagnostic yield. Guided FNAC means ultrasound guided. Usually যেটা আমরা করি ultrasound guided FNAC করলে কেন এটা বলতেছি? কারণ হলো FNAC যিনি করেন, যে প্যাথোলজিস্ট FNAC যে স্পেসিমেনটা ড্র করবেন, একটা নিডেল ইন্ট্রোডিউস করবে, সে স্পেসিমেনটা নিবে। এখন অনেক সময় দেখা যায় যে তোমার যে নোডিউল এটা সাইজ ছোট, less than 2 সেন্টিমিটার। less than 2 সেন্টিমিটার হলে কোনো কারণে নিডলটা তোমার ডিসপ্লেস হয়ে তোমার রং একটা টিস্যু তুমি স্পেসিমেন হিসেবে নিলা, যেটার হিস্টোপ্যাথোলজি করলে তোমার অবশ্যই ভুল ডায়াগনোসিস হবে। সো তোমাকে কি করতে হবে? পেশেন্টকে যদি ছোট নোডিউল হয় আমরা আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি করতে পারি যদি সেই ফ্যাসিলিটিস থাকে। ওভারঅল হিস্টোপ্যাথোলজি এফএনএসির অ্যাকুরেসি হলো 80% অ্যাজ এ মানে এভারেজ। এখন হলো এফএনএসির উপর ভিত্তি করে আমরা একটা ডায়াগনোসিস, এটা টেক্সট বইতে এভাবেই লেখা আছে, যেটা মনে রাখা মুশকিল কিন্তু জানতে হবে। থাই 1C। থাই 1 হলো এফএনএসিতে পর্যাপ্ত টিস্যু আসে নাই, নন ডায়াগনস্টিক ফর সাইটোলজিক্যাল ডায়াগনোসিস। থাই 1C হলো নন ডায়াগনস্টিক ফর সাইটোলজিক্যাল ডায়াগনোসিস সিস্টিক লেশন। সিস্টিক লেশন মানে হলো একটা সিস্ট, ভিতরে তোমার কলয়েড ম্যাটেরিয়ালস আছে, এর ভিতর দিয়ে সে এমন পরিমাণ টিস্যু আছে যেটা সিস্টিক একটা লেশনের জন্য এডিকুয়েট না। এটা হলো থাই 1C। থাই 2 হলো নন নিউপ্লাস্টিক, 2C হলো নন নিউপ্লাস্টিক সিস্টিক লেশন। থাই 3 হলো নিউপ্লাস্টিক পসিবলি, 3A যেটা এটিপি আর নন ডায়াগনস্টিক, 3F হলো নন নিউপ্লাস্টিক পসিবলি সার্জিক্যাল ফলিকুলার নিউপ্লাজম। থাই 4 হলো সাসপিশিয়াস ফর ম্যালিগন্যান্সি, থাই 5 হলো ম্যালিগন্যান্ট। এটা কেন জানা দরকার? এটার উপর ভিত্তি করে ট্রিটমেন্টের একটা চার্ট আছে।
এই যে থাই 1 1C থাই 2 মনে রাখার জন্য সোজাভাবে আমরা আমি যেটা মনে রাখি, কারণ এইভাবে তো আসলে 1 1 2 এগুলি দিয়ে মনে রাখা মুশকিল। 1 হলো নট এডুকেট টিস্যু, বোথ ফর ডায়াগনোসিসের জন্য, সাইটোলজিক্যাল ডায়াগনোসিসের জন্য। থাই 2 এর জন্য হলো নন নিউপ্লাস্টিক। থাই 3 হলো পসিবলি নিউপ্লাস্টিক। থাই 4 হলো সাসপিশিয়াস ফর ম্যালিগন্যান্সি। থাই 5 হলো ম্যালিগন্যান্সি। এটা হলো মনে রাখার জন্য আমি নিজে যেভাবে মনে রাখি। 1 হলো নন ডায়াগনস্টিক, 2 হলো নন নিউপ্লাস্টিক, 3 হলো সাসপিশিয়াস ফর ম্যালিগন্যান্সি, 4 হলো 3 হলো পসিবিলিটি অফ নিউপ্লাস্টিক, আর 4 হলো সাসপিশিয়াস ফর ম্যালিগন্যান্সি, 5 হলো ম্যালিগন্যান্সি। এবার আসো ট্রিটমেন্টটা দেখি। যদি থাই 1 হয়, থাই 1 যদি তোমার এফএনএসি তে বলে, তাহলে এটা ট্রিটমেন্ট হলো রিপিট এফএনএসি, কনসিডার আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি। থাই 2 যদি বলে, মানে হলো থাই 2 তে কি বলছিলাম, থাই 2 হলো নন নিউপ্লাস্টিক, আর এটা ট্রিটমেন্ট হলো রিপিট এফএনএসি ইফ নো সার্জারি প্ল্যান। তুমি যদি মনে করো যে না, এটা সার্জারির দরকার নাই, তোমার এফএনএসিটা তোমাকে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দিচ্ছে না, তাহলে রিপিট করো থাই 2 তে। থাই 2 হলো নন ডায়াগনস্টিক, রিপিট এফএনএসি থাই 1 এ। থাই 2 হলো নন নিউপ্লাস্টিক, তোমার প্ল্যান যদি সার্জারি না থাকে, রিপিট এফএনএসি করো। থাই 3 যদি হয়, এটা হলো ডায়াগনস্টিক লোবেক্টমি, ইউজুয়ালি রিকমেন্ডেড, বিকজ ওখানে তোমার থাই 3 তে কি বলছে যে পসিবলি নিউপ্লাস্টিক। এটা হলো ডায়াগনস্টিক লোবেক্টমি করে আমরা ওইটার ফ্রোজেন সেকশন করে বাকি অপারেশনও করতে পারি, অথবা তুমি ডায়াগনস্টিক লোবেক্টমি করে usually recommended consider total thyroidectomy in large lesion. যদি more than 4 cm lesion হয়, তাহলে তোমাকে total thyroidectomy চিন্তা করতে হবে। থাই 3 possibility of malignancy, থাই 3 তে কি বলছিলাম, neoplastic possibility of neoplasm। থাই 4 কি, থাই 4 এ বলছে suspicious for malignancy, সেটাতে কি তোমার total thyroidectomy, সোজা মনে রাখতে হবে। থাই 4 suspicious for malignancy, total thyroidectomy. Thai 5 malignancy, total thyroidectomy with adjuvant therapy. সোজা কথা। এটা হলো এফএনএসি এর উপর ভিত্তি করে যদি আমরা ট্রিটমেন্ট প্রোটোকল করি। এতক্ষণ আমরা যা পড়লাম, থাই 1 2 3 4 5। 1 এ হলো ইনএডুকেট টিস্যু আসছে, এফএনএসি তে ট্রিটমেন্ট হলো, তুমি অ্যাজ এ ফিজিশিয়ান তোমার ট্রিটমেন্ট হবে রিপিট এফএনএসি। থাই 2 তে কি বলছে, থাই 2 তে বলছে হলো যে নন নিউপ্লাস্টিক, তুমি যদি সার্জারি প্ল্যান না করো, রিপিট এফএনএসি করো। থাই 3 তে কি বলছে, পসিবিলিটি অফ নিউপ্লাজম, তাহলে তোমার কি করতে হবে, তুমি ডায়াগনস্টিক লোবেক্টমিও করতে পারো, অথবা যদি মোর দ্যান 4 সেন্টিমিটার হয়, তাহলে তুমি টোটাল থাইরয়েড করতে পারো। থাই 4 এ কি বলছে, নিউপ্লাজম তো আছেই, বাট ম্যালিগন্যান্সিটা সাসপিশিয়াস, টোটাল থাইরয়েডক্টমি। থাই 5 ম্যালিগন্যান্সি, টোটাল থাইরয়েডক্টমি উইথ অ্যাডজুভেন্ট থেরাপি। আল্ট্রাসাউন্ড গাইড, আল্ট্রাসাউন্ড তুমি একটা করতে দিলা, এখন আল্ট্রাসাউন্ডে তো হরেক রকমের, যদি থাইরয়েড আল্ট্রাসাউন্ড দেখো তো হরেক রকমের রিপোর্ট তারা লেখে। আমরা কখন কখন সাসপেক্ট করব যে এটা ম্যালিগন্যান্সি হইতে পারে, কিছু টার্ম যদি থাকে, মাইক্রোক্যালসিফিকেশন, হাইপোইকুইক সলিড নোডিউল, হাইপারভাস্কুলারিটি, ইরেগুলার বর্ডার, taller rather than wider nodule on transverse imaging, extraglandular invasion, এই যে পয়েন্টগুলি যদি তোমাকে আল্ট্রাসাউন্ড বলে, then you suspect its chance of malignancy. কি কি, মাইক্রোক্যালসিফিকেশন, হাইপোইকুইক সলিড নোডিউল, নাম্বার 2 কি, হাইপারভাস্কুলারিটি, নাম্বার 3 ইরেগুলার বর্ডার, নাম্বার 4 taller rather than wider nodule on transverse imaging। বুঝাইতে পারছি তোমাদেরকে? জি স্যার। এই পয়েন্টগুলি তোমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট না, ভাইবার জন্য ইম্পর্টেন্ট না, তোমাদের ফিজিশিয়ান হিসাবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সব পড়া তো আমরা পরীক্ষার জন্য পড়ি না, কিছু পড়া আমরা পড়ি অ্যাজ ফিজিশিয়ান, যেটা তোমাকে তোমার কনফিডেন্স বিল্ড আপ করবে। যখন তুমি একটা আল্ট্রাসাউন্ড দেখবা থাইরয়েডের, তুমি কি কি আশা করো? তুমি একটা ইনভেস্টিগেশন দিলা, আল্ট্রাসোনোগ্রাফ অফ থাইরয়েড, তুমি তার কাছ থেকে কি আশা করো? তুমি আশা করো মাইক্রোক্যালসিফিকেশন থাকতে পারে, হাইপোইকুইক সলিড নোডিউল থাকতে পারে, হাইপারভাস্কুলারিটি থাকতে পারে, ইরেগুলার বর্ডার থাকতে পারে, দেন ইউ সাসপেক্ট ফর ম্যালিগন্যান্সি।
সার্জিক্যাল ডিসিশন মেকিং, কখন তুমি এটা অপারেশনের ডিসিশন নিবা বা কতটুকু অপারেশন করবা। এটা তোমার এই যে গলাটা ফুলা আছে, থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং ইজ গয়টা, এটা কি ধরনের? এটা কি ফিজিওলজিক্যাল সোয়েলিং কখন হয়? দেখি মৌ, তুমি বলো তো মৌ 155। হ্যালো মৌ 155 কি আছো? তার কাছে নাই। হ্যালো শর্মিষ্ঠা সিং আছো? শর্মিষ্ঠা সিং? জি স্যার, প্রেজেন্ট স্যার। হ্যাঁ মৌ আছো? হ্যাঁ মৌ বলো, ফিজিওলজিক্যালি থাইরয়েড গ্ল্যান্ড কখন বড়? জি স্যার। থাইরয়েড গ্ল্যান্ডের, হ্যালো। হ্যাঁ থাইরয়েড গ্ল্যান্ডের যে সুইলিং, যাকে আমরা গয়টার বলতেছি, এটা ফিজিওলজিক্যাল কোন কোন থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়? শুনতে পাচ্ছ মৌ? স্যার গয়টার কথা, স্যার গয়টার। হ্যাঁ হ্যাঁ, এটা ফিজিওলজিক্যাল। গয়টার তো হলো থাইরয়েড সোয়েলিং এর নামে হলো গয়টার, তাই না? জি স্যার। এখন এটা ফিজিওলজিক্যাল কিছু কন্ডিশন থাকে যেটা নট প্যাথোলজিক্যাল। এই কন্ডিশন, কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনে থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং হয়। এটা কোন কোন কন্ডিশন বলতে পারবা? স্যার পারবো না। তোমাকে জিজ্ঞেস করার কারণ হলো এটা ফিমেল রিলেটেড। জি স্যার, প্রেগন্যান্সি, ডিউরিং প্রেগন্যান্সি, ডিউরিং ল্যাকটেশন, ল্যাকটেশন এই সময়গুলো তোমার এই থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হয়। দ্যাট মিন্স তুমি থাইরয়েড গ্ল্যান্ডের ফুল আপ পাইলে যে তাহলে অপারেশনের প্ল্যান করবা, তা তো হইতে পারে না। তাহলে এই ফিজিওলজিক্যাল কন্ডিশনগুলো তোমার মাথায় থাকতে হবে যে তুমি একটা পেশেন্টের অপারেশনের সিদ্ধান্ত নিচ্ছ, তাহলে এটা চিন্তা করতে হবে যে এটা নিউপ্লাস্টিক কিনা, প্যাথোলজিক্যাল কিনা, ফিজিওলজিক্যাল কিনা, ডিজেনারেটিভ কিনা। তারপরে তোমাকে কনসিডার করতে হবে ফাংশন অফ দি গয়টার, যে এটা পেশেন্টের ইউথাইরয়েড কন্ডিশনে আছে কিনা। যদি হাইপোথাইরয়েড থাকে বা হাইপারথাইরয়েডিজম থাকে, তাহলে তোমার অপারেশন করা যাবে না। কেন যাবে না? কি কি প্রবলেম হবে? শর্মিষ্ঠা সিং, তুমি বলো তো দেখি, একটা পেশেন্টের যদি হাইপোথাইরয়েড থাকে বা হাইপারথাইরয়েড থাকে, তাহলে যদি আমরা তাকে অপারেশনে নিয়ে যাই, পেশেন্টের কি কি সমস্যা হইতে পারে? শর্মিষ্ঠা। আদাব স্যার। আদাব স্যার। হ্যাঁ বলো। শুনতে পাচ্ছি স্যার। স্যার কোশ্চেনটা আরেকবার বললে ভালো হতো। হলো যদি এই যে আমরা বললাম ফাংশন অফ গয়টার, যে আমরা একটা সার্জিক্যাল ডিসিশন নেওয়ার আগে তার থাইরয়েড ফাংশনটা আমরা দেখব। এখন দেখলাম যে থাইরয়েডের ফাংশনে তিনটা স্টেজ হইতে পারে, একটা হলো হাইপারথাইরয়েড, একটা হলো ইউথাইরয়েড, একটা হলো হাইপারথাইরয়েড। যদি আমরা হাইপার অথবা হাইপোথাইরয়েডে অপারেশনে নেই পেশেন্টকে, তাহলে কি প্রবলেম হইতে পারে জানো কি? স্যার হাইপারথাইরয়েডিজমে যদি আমরা পেশেন্টকে ইউথাইরয়েড না করে যদি অপারেশন করতে চাই, তাহলে থাইরোটক্সিক ক্রাইসিস হতে পারে। আর হাইপোথাইরয়েডিজমে যদি থাইরয়েড স্টোন বলে ওটাকে। হ্যাঁ হ্যাঁ থাইরয়েড স্ট্রম হতে পারে। আর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে যদি আমরা তাকে ইউথাইরয়েড না করি, তাহলে তার ক্ষেত্রেও মিক্সেডেমা ক্রাইসিস হতে পারে। মেডিকেল কন্ডিশন। তুমি অপারেশনে নিয়ে তুমি আগে থেকে ডায়াগনোসিস করো নাই যে তার হাইপোথাইরয়েডিজম আছে, তাহলে পেশেন্টের কি সমস্যা হইতে পারে? স্যার পেশেন্ট ডিহাইড্রেশনে যেতে পারে, পেশেন্টের শক ডেভেলপ করতে পারে, হাইপোনাট্রিমিয়া। এগুলো অন্য কথা। যেটা হইতে পারে পার অপারেটিভলি তোমার যে প্রবলেম হবে, তুমি যে অ্যানেস্থেটিক ড্রাগ দিয়ে তাকে অপারেশনে নিচ্ছ, তাকে যে সিডেট করতেছো, তাকে অ্যানাস্থেটাইজ করতেছো, যেই অ্যানেস্থেটিক ড্রাগগুলি দিয়ে, সেই ড্রাগগুলির মেটাবলিজম হবে না। তুমি যে পেশেন্টকে অজ্ঞান করলা আধা ঘন্টার জন্য, সেই পেশেন্ট অজ্ঞান থাকবে 3.5 ঘন্টা। কথাটা বুঝছো? হ্যাঁ স্যার। কারণ তার হাইপোথাইরয়েডিজম যদি থাকে, তার এই যে অ্যানাস্থেটিক ড্রাগগুলির মেটাবলিজম হবে না। সো হাইপোথাইরয়েড একটা পেশেন্টকে যদি তুমি অপারেশনে নাও, তুমি যেই মেজারমেন্ট করে একটা পেশেন্টকে, তো আমরা অ্যানাস্থেসিয়া যে দেই, তা তো আধা ঘন্টার জন্য দেই, 1 ঘন্টার জন্য দেই। এই যে তোমার মেজারমেন্টই তুমি করতে পারবে না, তোমার পেশেন্ট দেখা যাবে 6 ঘন্টায় তার রিভার্স হচ্ছে না, তার বডিতে যে ড্রাগগুলি আছে এগুলো মেটাবলিজম হবে না। দ্যাট উইল ক্রিয়েট এ প্রবলেম। এটা বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার।
বুঝছি। আচ্ছা, আরেকটা কি আমরা কি চিন্তা করতে হবে আমরা অপারেশনের আগে? কম্প্রেশন এন্ড এক্সটেনশন অফ দা থাইরয়েড গ্ল্যান্ড। অনেক সময় দেখো হিউজ থাইরয়েড, তোমার থাইরয়েড নচ দিয়ে তোমরা স্টার্নাল নচে স্টার্নামের নিচে তোমার এক্সটেনশন আছে। সো প্রি অপারেটিভলি তোমাকে এটা মাথায় রাখতে হবে। কসমেটিক পারপাসটা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি যে অপারেশনটা করবা, একটা ইয়াং ফিমেল, যে ফিমেলের তোমার এখনো তার বিয়ে শাদী হয় নাই বা তার বিয়ে শাদী সামনে আছে, তুমি একটা তার থাইরয়েড সার্জারি করবা, গলায় তোমার একটা এরকম একটা কাটা দাগ থাকবে। সো বিফোর অপারেশন ইউ মাস্ট থিঙ্ক যে তার কসমেটিক পারপাসে এটা কোনো হ্যাম্পার করে কিনা। আরেকটা হলো পেশেন্টের কোমরবিডিটি, যেটা অ্যাজ এ হোল অন্যান্য অপারেশনের মতো এই অপারেশনও তোমাকে মাথায় রাখতে হবে পেশেন্টের কোনো কোমরবিডিটি আছে কিনা। দিস স্লাইডস, এই স্লাইডে তোমাদের যে ইনফরমেশনগুলি দেওয়া আছে, দ্যাট উইল ব্রিং আপ ইউর কনফিডেন্স লেভেল হাই। এটা তোমার পরীক্ষার জন্য লাগবে না, বাট একটা অপারেশনের আগে তুমি কি কি জিনিস চিন্তা করবে, ইউ হ্যাভ টু থিঙ্ক। ইন্ডিকেশন, কখন আমরা অপারেশনে যাই? compressive symptom like with substernal goiter, concerned about the risk of malignancy, diagnostic lobectomy and spasectomy, controlling hyperthyroidism and cosmetic purpose. Huge thyroid, যেটা cosmetically looking ugly, that's why আমরা তাকে অপারেশনে যাব। সার্জিক্যাল অপারেশন কি অপশন কি কি আছে? লোবেক্টমি এন্ড স্পাসেক্টমি। লোবেক্টমি মানে হলো মানে আগে এটা বলতো লোবেক্টমি আর স্পাসেক্টমি, আমরা সোজা কথায় বলি হেমিথাইরয়েডেক্টমি। টোটাল থাইরয়েডেক্টমি, সাবটোটাল থাইরয়েডেক্টমি। হেমিথাইরয়েডেক্টমি মানে হলো লোব প্লাস ইসমাস। তুমি যদি রাইট হেমিথাইরয়েডেক্টমি করো মানে হলো রাইট লোব অফ থাইরয়েড উইথ ইসমাস। লেফট হেমিথাইরয়েডেক্টমি যদি তুমি করো তাহলে লেফট লোব অফ থাইরয়েড উইথ ইসমাস। আর টোটাল থাইরয়েডেক্টমি কমপ্লিকেশন কি হইতে পারে? তোমরা তো চালাক মানুষ, পরীক্ষার হলে জিজ্ঞেস করবে থাইরয়েড অপারেশনে কমপ্লিকেশন কি হইতে পারে, তুমি প্রথমেই বলবা ব্লিডিং হইতে পারে। কিন্তু এটা আসলে থাইরয়েড অপারেশনের ক্ষেত্রে তোমাকে যখন জানতে চাওয়া হচ্ছে, দ্যাট মিন্স স্পেসিফিক কিছু জিনিস। প্রথম যেটা কমপ্লিকেশন, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি। আয়াট্রোজেনিক, তুমি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে আইডেন্টিফাই করতে পারো নাই, অথবা পার অপারেটিভ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এমন ভাবে থাইরয়েড ম্যালিগনেন্সির সাথে ইনভলভ ছিল, লেশনের সাথে এমন ভাবে ইনভলভ ছিল যেটা তুমি সেভ করতে পারো না, তাহলে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি। আরটা কি হইতে পারে? হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়া কি? তোমার থাইরয়েড গ্ল্যান্ডের পিছনেই থাকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কাজ হলো ক্যালসিয়াম হেমোস্টেসিস। তুমি যদি থাইরয়েড অপারেশনে দেখা যায় হিউজ থাইরয়েড ছিল, প্রচুর ব্লিডিং ছিল, বা তুমি কোনো কারণে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলি আইডেন্টিফাই করতে পারো নাই, তুমি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ফেলে দিছো, পেশেন্ট উইল ডেভেলপ হাইপোক্যালসিমিয়া। এই জিনিসগুলি তোমাদেরকে বলতে হবে, কিন্তু তোমরা ওই ব্লিডিং, ইনফেকশন এসব বাজে কথা না বলে অরিজিনাল কথা যেটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি, হাইপোক্যালসিমিয়া। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ব্লিডিং হেমাটোমা ফরমেশন। তুমি থাইরয়েড অপারেশন করে দিয়ে গেছো, তুমি ওয়ার্ডে বাসায় চলে আসছো, পেশেন্ট তো ওয়ার্ডে ভর্তি, রাত্রেবেলা পেশেন্ট তোমাকে ওয়ার্ড থেকে কল দিছে, স্যার থাইরয়েড অপারেশনের রোগীটা শ্বাসকষ্ট। প্রথম চিন্তা তোমার কি? টেনশন, হেমাটোমা। কারণ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি তুমি বাইলেটারাল পলসি করতা, তাহলে তুমি ইমিডিয়েট পোস্ট অপারেটিভ অ্যানাস্থেসিস তোমাকে বলতো ভাই তার ভোকাল কর্ডের মুভমেন্ট নাই, তাইলে এই কারণে পেশেন্টের শ্বাসকষ্ট হবে, আপনি ট্রাকিওস্টমি করে দেন। এটা হলো ইমিডিয়েটলি তোমাকে অ্যানাস্থেসিস তোমাকে ইনফর্ম করবে। কিন্তু ওই সময় পেশেন্টের কোনো শ্বাসকষ্ট নাই, তুমি বাসায় চলে আসছো, 6 থেকে 8 ঘন্টা পরে পেশেন্ট তোমাকে ফোন দিল হসপিটাল থেকে যে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে। প্রথম চিন্তা হলো টেনশন, হেমাটোমা। হেমাটোমা হইছে তোমার যে থাইরয়েড গ্ল্যান্ডের যে জায়গাটা তুমি অপারেশন করছো, ওখানে তোমার ব্লাড হইছে, ব্লাড জমছে, ব্লাড ক্লট হইছে, তুমি ড্রেন দিছো, ড্রেন কোনো কারণে কাজ করতেছে না, দ্যাটস ওয়াই এই ক্লটিং ব্লাডটা তোমার ট্রাকিয়াকে কম্প্রেস করে ফেলছে, দ্যাট ইজ হেমাটোমা ফর্মেশন হইছে। তোমার ম্যানেজমেন্ট কি? ইমিডিয়েট তোমার প্রথম যে কাজ, ওয়ার্ডের মধ্যেই তুমি যেটা করতে হবে, তার স্টিচটা খুলে দিতে হবে। স্টিচ খুলে দিলে কি হবে? টেনশনটা রিলিভ হয়ে যাবে। প্রথম কাজ হলো ওয়ার্ডে তুমি তার স্টিচ খুলে দাও। দ্বিতীয় হলো তোমার কনসালটেন্ট যিনি অপারেশন করছে তাকে কল করো। তৃতীয় কাজ হলো অ্যানাস্থেসিস্ট কল করো। চতুর্থ কাজ হলো পেশেন্টকে ওটিতে নিয়ে যাও। তাহলে
থাইরয়েড অপারেশনের প্রথম যে প্রবলেমটা হয় সেটা হলো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ তোমার পলসি হইতে পারে। দ্বিতীয় যে কাজটা হইতে পারে সেটা হলো হাইপোক্যালসিমিয়া। পেশেন্ট বলতেছে স্যার আমার হাত পা ঝিনঝিন ঝিনঝিন করে, আমার হাত পা বাঁকা হয়ে আসে, হাইপোক্যালসিমিয়া। তৃতীয় কাজ যেটা হইতে পারে সেটা হলো ব্লিডিং হিমাটোমা ফর্মেশন। বুঝাইতে পারছি? জি স্যার। এই কথাগুলি পরীক্ষার হলে যদি তোমাদের পরীক্ষায় আমি থাকার সৌভাগ্য হয়, এই কথাগুলি যাতে গড়গড়ায় তোমরা বলে ফেলো, কারণ থাইরয়েড তোমাদেরকে ধরবেই। থাইরয়েড না ধরে কোনো পাস হবে না, এবং থাইরয়েড অপারেশন যখন আসবে প্রথম কথাই জিজ্ঞেস করবে কমপ্লিকেশন কি। প্রথম হাইপোক্যালসিমিয়া, ব্লিডিং। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল পলসি হলে কি হবে? পেশেন্টের ভয়েস চেঞ্জ হবে। বাইল্যাটারাল যদি পলসি হয় কি হবে? পেশেন্ট যখন অ্যানাস্থেসিস যখন রিভার্স করবে তখনই সে বলবে যে ভাই তার ভোকাল কর্ডের মুভমেন্ট নাই, আপনি ট্র্যাকেস্টমি করে দিন। হাইপোক্যালসিমিয়া যদি হয় তাহলে কি হতে হবে? ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন করতে হবে। ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন কিভাবে করি সেটা তোমাদের মেডিসিনে জানাইছে, আর আমরাও তোমাদেরকে জানাই দেব কিভাবে করতে হয়। 200 ml and 20 minutes at the rate of 20 drops. Rule of 20. 10% করছিলাম একটা 10% 10 মিলিলিটার 10 মিনিট। হ্যাঁ, এটা বিভিন্ন বইতে বিভিন্নটা আছে। 20টাও আরেকটা আমরা যেটা প্র্যাকটিস করি 20তে প্র্যাকটিস করি, ওটাও তোমার একটা ফরমেশন আছে। আরটা কিন্তু ব্লিডিং হেমাটোমা ফরমেশন। এটার ম্যানেজমেন্ট কি? এটা শর্ট নোট আসে। শর্ট নোট আমাদের ফাইনাল, আমি যখন ফাইনাল প্রুফ দিচ্ছি তখন এটা আসছিল ব্লিডিং হেমাটোমা। এটার ব্লিডিং হেমাটোমা কেন হইতে পারে? যে ব্লিডিং ইন দা থাইরয়েড ফিল্ড। থাইরয়েড ফিল্ডে তোমার আফটার টোটাল থাইরয়েডেক্টমি অর হেমিথাইরয়েডেক্টমি যে কোনো থাইরয়েড অপারেশনের পরেই হইতে পারে তোমার, তুমি যেই ভেসেলটাকে বেঁধে আসছো বা কোয়াগুলেট করে আসছো ডায়াথার্মিতে, সেটা কোনো এক কারণে ছুটে গেছে, তাহলে তোমার কি হইতে পারে? সেখানে হেমাটোমা ফর্মেশন হয়। টেনশন হেমাটোমা হইতে পারে। টেনশন কি? সেই ইসোফেগাস এবং ট্রাকিয়াকে কম্প্রেস করবে। তোমার কাজ কি? চারটা কাজ: রিমুভাল অফ দ্য স্টিচ ইন দ্য ওয়ার্ড, কল consultant, call anesthetist and send the patient to the OT. এই চারটা কাজ তোমাকে বলতে হবে। বুঝাইতে পারছি? জি স্যার। তোমাদের থাইরয়েড পড়া মোটামুটি শেষ। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? দিন কোশ্চেন তো কারণ তো আমার কাছে কোনো কোশ্চেন নেই। আচ্ছা, এখন হইলো কিছু পুঁথিগত কিছু বিদ্যা আছে। এতক্ষণ যেগুলি বলছি পুঁথিগত উইথ এক্সপিরিয়েন্স, এখন হলো পুঁথিগত বিদ্যা। ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা লেস দেন 1 সেন্টিমিটার যদি হয়, নো মানে কখন আমরা অপারেশনের ডিসিশন নিই, নো lymph node, no extra thyroid extension, no history of তোমার রেডিয়েশন, তাহলে কি সার্জারি নট নিডেড। if any of above is present, total thyroidectomy plus radioiodine ablation. ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা, এটা আরেকটা পয়েন্ট বলে রাখি। ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমার মধ্যে মোস্ট কমন হলো প্যাপিলারি কার্সিনোমা 80%। এটা ট্রিটমেন্ট কি? প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েডের টোটাল থাইরয়েডেক্টমি with radioiodine ablation with thyroid suppression. পেশেন্টের টোটাল থাইরয়েডেক্টমি করব আমরা, দেন RAI radioiodine ablation, দেন তারপরে কি করব? তারপরে হলো থাইরয়েড সাপ্রেসিভ ডোজে থাইরক্সিন পাবে পেশেন্ট। ঠিক আছে? প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েডের ট্রিটমেন্ট, এই পুরো লাইনটা তোমাদেরকে বলতে হবে। প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েডের ট্রিটমেন্ট জিজ্ঞেস করলেই এই পুরো লাইনটা বলবো। ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা, এজ মোর লেস দেন 45, নো রেডিয়েশন হিস্ট্রি, নো এক্সট্রা থাইরয়েড extension or metastasis, no contralateral lymph node, no history of familial differentiated thyroid carcinoma, তাহলে লোবেক্টমি। মডার্ন প্রোটোকলে ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা যদি লেস দেন 1 থেকে 4 সেন্টিমিটারের ভিতরে হয়, পেশেন্টের এজ যদি 45 এর কম হয়, যদি রেডিয়েশনের কোনো হিস্ট্রি না থাকে,
যদি কোনো এক্সট্রা থাইরয়েড কোনো এক্সটেনশন না থাকে, যদি কোনো লিম্ফ নোড না থাকে, নো হিস্ট্রি অফ ফ্যামিলিয়াল ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা, তাহলে আমরা লোবেক্টমি করে দিতে পারি, করে থাইরয়েড সাপ্রেসিভ ডোজে দিয়ে রাখতে পারি। ইফ এনি above positive, total thyroidectomy with radioiodine ablation. Differentiated thyroid carcinoma more than 4 cm, treatment is total thyroidectomy with radioiodine ablation. Differentiated thyroid carcinoma কি কি? আলমগীর বলো দেখি। স্যার আসসালামু আলাইকুম স্যার। বলো ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা কি কি? ডিফারেন্সিয়েটেড স্যার প্যাপিলারি কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা স্যার, তারপর স্যার ফলিকুলার কার্সিনোমা স্যার। তো তোমাদের কি থাইরয়েড ক্লাস হয়েছে আগে? সার্জারিতে হয়েছিল স্যার। সার্জারি হয়েছে। যাক, তুমি একটু ভুল করছো। সেটা হলো আমার কোশ্চেনটা তুমি জিজ্ঞেস করা উচিত ছিল এটা কি ফলিকুলার সেল থেকে না প্যারাফলিকুলার সেল থেকে। যদি ফলিকুলার সেল থেকে আসে তাহলে এটা হলো ডিফারেন্সিয়েটেড এন্ড আনডিফারেন্সিয়েটেড। প্যারাফলিকুলার সেল থেকে আসে মেডুলারি কার্সিনোমা। ফলিকুলার সেল থেকে কি কি আসে? ডিফারেন্সিয়েটেড হলো প্যাপিলারি, ফলিকুলার এন্ড আর্টেরিয়াল সেল কার্সিনোমা। আর আনডিফারেন্সিয়েটেড কি? অ্যানাপ্লাস্টি। তোমাদেরকে জি স্যার। আচ্ছা, তোমাদের মনে ক্লাস আছে 8:30টায়, আমি কি ছেড়ে দেব? জি স্যার, দিন ছেড়ে দিন। আচ্ছা, স্যার প্রথম স্লাইডটা একটু দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার প্রথম স্লাইডটা একটু আবার আনেন তো স্যার। একদম প্রথম স্লাইড। ক্লাসিফিকেশনটা স্যার। নিউক্লিয়াসের ক্লাসিফিকেশনটা একটু স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সে কয়জন আছে তোমরা ক্লাসে? স্যার 62 জন। 63 পার্সেন্টেজ বেড়ে গেল, ঘটনা কি? স্যার ছিল তো এরকমই স্যার, আরো বেশি ছিল স্যার। 72 জন না 73 জন ছিল। স্যার ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে স্যার। দেখা হবে ইনশাআল্লাহ। জি স্যার। ও, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।